হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমরা জানো এই চ্যানেলে চলছে কন্টিনিউ প্র্যাকটিস সেট। কিসের প্র্যাকটিস সেট? সেটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, অর্থাৎ সিডিপি, যেটা তোমাদের কামিং আপার প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন, যেখানে তোমাদের 30 নাম্বার থাকে এবং এমসিকিউ টাইপের। তাই সেই পেডাগোগির অর্থাৎ সিডিপির প্র্যাকটিস সেট চলছে। আজকের ভিডিওতে যেটা আলোচনা হবে, যে চ্যাপ্টার, সেটা হলো শিক্ষার্থীর প্রকৃতির স্তর, প্রস্তুতির স্তর মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন গঠন। ঠিক আছে, এটা হবে প্রস্তুতির। ঠিক আছে, প্রস্তুতির স্তর মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন গঠন, অর্থাৎ কোনো শিক্ষার্থী পড়াশোনায় কতটা শিক্ষা অর্জন করেছে সেটা টেস্ট করার জন্য, মূল্যায়নের জন্য উপযুক্ত যে প্রশ্নপত্র গঠন, সেটাই হলো আজকের চ্যাপ্টারের টপিক। ঠিক আছে, এর আগে বিভিন্ন চ্যাপ্টারের প্র্যাকটিস সেট তোমাদের আলোচনা হয়েছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে নাও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং এতে কি হবে, তোমরা যে সিডিপি পড়ছো সে নোট থেকে হোক বা বই থেকেই হোক, যেখান থেকে হোক না কেন, তোমাদের যে প্রস্তুতির ভিত্তি সেটা মজবুত হয়ে যাবে এবং আরও গভীরভাবে তোমরা চ্যাপ্টারগুলো বুঝতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের একটা প্রশ্নের কালেকশন তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের সিডিপিতে খুব গুরুত্বপূর্ণ এবং আলাদা করে তোমাদের অন্য কোনো প্রশ্ন প্র্যাকটিস করার দরকার হবে না, যদি তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখে নাও। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, যাতে তারাও দেখতে পারে। তাহলে শুরু করতে চলেছি শিক্ষার্থীর প্রস্তুতির স্তর মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন গঠন, এই চ্যাপ্টারের প্র্যাকটিস সেট 1। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কি বলছে প্রথম কোশ্চেন? বলছে অভিক্ষা আদর্শায়নের জন্য প্রথমেই জানতে হবে অভিক্ষাটির কি? যথার্থতা, নির্ভরযোগ্যতা, নৈর্ব্যক্তিকতা না প্রয়োগগত সুবিধা? কোনটা? অভিক্ষা আদর্শায়নের জন্য প্রথমে জানতে হবে, কি জানতে হবে? অর্থাৎ আমরা একজন শিক্ষার্থীর মূল্যায়নের জন্য, পারদর্শিতা মূল্যায়নের জন্য যে টেস্ট নিই আমরা, টেস্ট মানে অভিক্ষা, টেস্ট নিই, সেখানে কি হয়, আমরা প্রশ্নপত্র গঠন করি। তাহলে সেই অভিক্ষার আদর্শায়নের জন্য প্রথমে জানতে হবে, কি জানতে হবে? অভিক্ষাটির নির্ভরযোগ্যতা, নৈর্ব্যক্তিকতা, প্রয়োগগত সুবিধা না যথার্থতা না নৈর্ব্যক্তিকতা? কোনটা? কোনটা? দেখো, যথার্থতা বলতে কি বোঝায়? যথার্থতা বলতে বোঝায় যে এই টেস্টটা কেন নেওয়া হচ্ছে, এর মাধ্যমে কি হবে, টেস্টটা নেওয়ার মাধ্যমে কি হবে, ছাত্রছাত্রীদের কীভাবে মূল্যায়ন হবে, এটা হচ্ছে যথার্থতা। এটার যথার্থতার অর্থ হচ্ছে এটা। বিএ কি বলছে? নির্ভরযোগ্যতা, অর্থাৎ এই অভিক্ষাটি শিক্ষার্থীদের কতটা নির্ভরযোগ্য, শিক্ষার্থীরা কতটা নির্ভর করছে সেটা, এটা হচ্ছে বি। ডি কি বলছে? প্রয়োগগত সুবিধা, অর্থাৎ আমি প্রশ্নপত্রটা গঠন করে সেটা প্রয়োগটা ঠিকঠাক হবে কি না শিক্ষার্থীদের, সেটা হচ্ছে প্রয়োগগত সুবিধা। অভিক্ষাটির আদর্শায়নের জন্য প্রয়োগগত সুবিধা, এটা হচ্ছে প্রয়োগগত সুবিধা। ডি, নৈর্ব্যক্তিকতা, মানে এই অভিক্ষাটি প্রত্যেকের পক্ষে সুবিধাজনক হতে হবে, প্রত্যেকের মনের মতো হতে হবে, নৈর্ব্যক্তিকতা। ঠিক আছে, তো কোনটা হবে? প্রথমে জানতে হবে অভিক্ষাটির কি জানতে হবে। এখানে তোমাদের উত্তরটা হবে যথার্থতা। অভিক্ষাটির যথার্থতা, অর্থাৎ অভিক্ষাটি কেন নেওয়া হচ্ছে, এর উদ্দেশ্য কি, অভিক্ষার্থীর মাধ্যমে শিক্ষার্থীর কি নির্ণয় করা হবে, কেমনভাবে নির্ণয় করা হবে, এই যে সম্পূর্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে যথার্থতা। এটাই তোমাদের জানতে হবে। সঠিক উত্তরটি হবে এ। নির্ভরযোগ্যতা, অর্থাৎ কতটা শিক্ষার্থীরা নির্ভর করছে, সেটা তো সবার পক্ষে নির্ভরযোগ্য নাও হতে পারে, তাই এটা হবে না। প্রয়োগগত সুবিধা, অর্থাৎ যে টেস্টটা নেওয়া হবে সেটা প্রয়োগ করতে গিয়ে অসুবিধা হবে না সুবিধা হবে, সেটা তো প্রশ্ন নয়। টেস্ট নিতে হবে, এতে সুবিধা অসুবিধার কোনো প্রশ্ন নেই। নৈর্ব্যক্তিকতা, প্রত্যেকের পছন্দ হচ্ছে কি না, প্রত্যেকের পছন্দ নাও হতে পারে, তাই এই অপশানটি হবে না। তাই প্রথমে যেটা জানতে হবে অভিক্ষাটির মেন যেটা পয়েন্ট, সেটা হলো যথার্থতা, অর্থাৎ অভিক্ষাটির উদ্দেশ্য কী, কীভাবে পরিমাপ করা হবে, কীভাবে মূল্যায়ন করা হবে, সেটা।
ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, একটি শিক্ষামূলক অভিক্ষার যথার্থতা আছে বলে ধরা হবে যদি অভিক্ষাটির কি হয়, বিষয়বস্তু পাঠ্যক্রম অনুযায়ী হয়, না প্রশ্ন সংখ্যা বেশি হয়, না প্রশ্ন সংখ্যা কম হয়, না নৈর্ব্যক্তিক হয়, কোনটা? একটা যে শিক্ষামূলক অভিক্ষার যথার্থতা আছে বলে ধরা হবে যদি অভিক্ষাটির কি হয়, আমি ধরে নেব যে এই যে টেস্ট, কোনো একটা টেস্ট নেওয়া হচ্ছে সেটা যথার্থতা আছে, অর্থাৎ সেই টেস্টটার সঠিক উদ্দেশ্য আছে, সঠিক কাজকর্ম আছে, অর্থাৎ যথার্থতা আছে। এই যথার্থতা আছে বলে ধরে নেব যদি কি হয়, টেস্টটার অর্থাৎ অভিক্ষাটির প্রশ্ন সংখ্যা বেশি হয়, না প্রশ্ন সংখ্যা কম হয়, না নৈর্ব্যক্তিক হয়, না বিষয়বস্তু পাঠ্যক্রম অনুযায়ী হয়, কোনটা কোনটা হয়? দেখো, প্রশ্ন সংখ্যা বেশি বা কম এর সঙ্গে তো সম্পর্ক নেই, কারণ প্রত্যেকটা টেস্টে কি হয়, একটা নির্দিষ্ট অ্যান্সার করতে বলা হয়। ধরো 4টে কোশ্চেন দেওয়া আছে, 2টো অ্যান্সার করতে বললো ইত্যাদি, এইভাবে চলে। নৈর্ব্যক্তিক হয়, সকলের পছন্দ মতো হয়, না এমনও বিষয় নয়, সেটা হচ্ছে বিষয়বস্তু পাঠ্যক্রম অনুযায়ী হয়, তবেই যথার্থতা। অর্থাৎ যে টেস্ট হবে, পরীক্ষাটি হবে, সেটা কি হবে, সিলেবাসের অন্তর্ভুক্ত হতে হবে, তাই না? সিলেবাসের অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু সিলেবাসের বাইরে যদি কোশ্চেন হয় তাহলে তার যথার্থতা থাকলো না, টাফ কোশ্চেন হয়ে গেল বা অযৌক্তিক প্রশ্ন হয়ে গেল, তাই না? সেখানে বেশি প্রশ্ন হোক, কম প্রশ্ন হোক, যাই হোক না কেন, মেন যেটা পয়েন্ট সেটা যে টেস্ট বা অভিক্ষাটির প্রশ্নপত্রগুলো কি হবে, সিলেবাসের মধ্য থেকে হতে হবে, অর্থাৎ বিষয়বস্তু যাতে পাঠ্যক্রম অনুযায়ী হয়। সঠিক উত্তরটি হলো এ, তবে এক্সামে যথার্থতা হবে। নেক্সট কোশ্চেন, ইতিহাসের পরীক্ষায় বলা আছে ভালো হাতের লেখা ও পরিচ্ছন্নতার জন্য 100-র মধ্যে 5 দেওয়া হবে। প্রশ্নটি নেই, কি নেই, নির্ভরযোগ্যতা নেই, যথার্থতা নেই, তুলনীয়তা নেই, না নৈর্ব্যক্তিকতা নেই, কোনটা? ইতিহাসের পরীক্ষায় বলা আছে ভালো হাতের লেখা ও পরিচ্ছন্নতার জন্য 100-র মধ্যে 5 দেওয়া হবে। প্রশ্নটির কি নেই, নির্ভরযোগ্যতা নেই, না তুলনীয়তা নেই, না নৈর্ব্যক্তিকতা নেই, না যথার্থতা নেই, কোনটা? এখানে বলতে হবে যে এর আগে বললাম নির্ভরযোগ্যতা, অর্থাৎ এটা কি সেই পরীক্ষার্থীদের মনের ওপর নির্ভর করছে এমন বিষয় নয়, নৈর্ব্যক্তিকতাও নয়, এটা কি অন্য কোশ্চেনের সঙ্গে তুলনা করছে সেটাও নয়, এটা প্রশ্নটির নেই যেটা, সেটা হচ্ছে কি যথার্থতা নেই। অর্থাৎ যথার্থতা মানে কি, যথার্থতা মানে ওই যে বললাম একটু আগের কোশ্চেনটা পড়ালাম যে যথার্থতা এক্সামে তখনই বলা হবে যখন সেটার মধ্যে পাঠ্যবস্তু অর্থাৎ সিলেবাসের মধ্য থেকে কোশ্চেন হবে, সেই অভিক্ষাটির কী হবে, যথার্থতা আছে বলা যাবে যদি যে প্রশ্নপত্র সেটা সিলেবাসের মধ্যে থাকে, আর যদি সিলেবাসের বাইরে থাকে সেটা যথার্থতা নেই। তাহলে এই যে বলা হয়েছে যে 100-র মধ্যে 5 দেওয়া হবে হাতের লেখা ভালো পরিচ্ছন্নতার জন্য, এটার কি, এটা তো সিলেবাসের কিছু অন্তর্ভুক্ত নয়, তাই এর কি নেই, প্রশ্নটির যথার্থতা নেই। ঠিক আছে, প্রশ্নটির যথার্থতা নেই। সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, একটি ছাত্র ভর্তির পরীক্ষা নির্দেশ করে শিক্ষার্থী কি কতটা অভিজ্ঞতা অর্জন করেছে, কতটা দক্ষতা অর্জন করেছে, ভবিষ্যতে কত ভালো ফল করবে, না কত দ্রুত লিখতে পারে, কোনটা কোনটা হবে? একটা যে ছাত্র ভর্তির পরীক্ষা সেটা কি নির্দেশ করে, সে কতটা অভিজ্ঞতা অর্জন করেছে, না কতটা দক্ষতা অর্জন করেছে, না কত দ্রুত লিখতে পারে। অর্থাৎ এই যে এখানে বলেছে ছাত্র ভর্তি, অর্থাৎ কোনো ক্লাসে সে 5-এ হোক, 6-এ হোক, 7 হোক, সেখানে তো ভর্তি হবে। সেই ভর্তির মাধ্যমে কি করা হয়, কতটা অভিজ্ঞতা অর্জন করেছে, না ভর্তির সময় সে সময় তো অভিজ্ঞতা অত সঞ্চয় হয় না ছাত্রের মধ্যে, তাহলে এই কোশ্চেনটা হচ্ছে না কতটা দক্ষতা অর্জন করেছে, এটা তো দক্ষতা প্রমাণের সময় নয় ভর্তির পরীক্ষা। কত দ্রুত লিখতে পারে, না ভবিষ্যতে কত ভালো ফল করবে, কোনটা? সঠিক উত্তরটি হবে সি। ঠিক আছে, কত দ্রুত লিখতে পারে এটা তো কম্পিটিশন নয় যে টেস্ট হবে, এটা হচ্ছে ভবিষ্যতে কত ভালো ফল করবে সেটা নির্দেশ করে, শিক্ষার্থীর ভবিষ্যতে কত ভালো ফল করবে সেটা নির্দেশ করে ছাত্র ভর্তির পরীক্ষাতে। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো সি। সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন,
সত্য মিথ্যা এ এবং বহু নির্বাচনী অভিক্ষার বি এর মধ্যে কোনটিতে অনুমানে উত্তর দেওয়ার সম্ভাবনা বেশি? এটা হবে কোনটিতে? কোনটিতে অনুমানে উত্তর দেওয়ার সম্ভাবনাটা বেশি? কোনটিতে? সত্য মিথ্যা এ এবং বহু নির্বাচনী অভিক্ষার বি এর মধ্যে কোনটিতে অনুমানে উত্তর দেওয়ার সম্ভাবনাটা বেশি? কোনটা হবে? দেখো, যে প্রশ্নের স্টাইল অর্থাৎ পরীক্ষা নেওয়ার যে প্রশ্নের স্টাইল হয় সেখানে সেই স্টাইলগুলির মধ্যে একটা স্টাইল হলো সত্য মিথ্যা, অর্থাৎ একটা লাইন তোমাকে প্রশ্ন করে দেবে, সেটা সত্য না মিথ্যা সেটা বলবে। আর হচ্ছে বহু নির্বাচনী অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, একটা প্রশ্ন চারটে উত্তর, তাই না? এই যে দুটো প্রশ্নের স্টাইল, এটা বলছে অনুমান করে উত্তর দেওয়ার সম্ভাবনা বেশি কোনটাতে। বোঝা গেল? তোমরা বুঝতে পারলে? অর্থাৎ পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্ন হয়, কোশ্চেন স্টাইল হয়, সেটা কি? একটা হলো সত্য মিথ্যা, অর্থাৎ একটা লাইন দেওয়া থাকবে, সেটা সত্য না মিথ্যা সেটা তুমি বলবে, এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল কি? বহু নির্বাচনী, অর্থাৎ এমসিকিউ, একটা কোশ্চেন থাকবে, তার চারটে উত্তর থাকবে, সে কোন উত্তরটা ঠিক হবে সেটা চয়েস করা। এই যে দুটো স্টাইল, এই দুটো স্টাইলের মধ্যে কোনটিতে অনুমান করে উত্তর দেওয়ার সম্ভাবনা বেশি সেটা বলতে হবে। কোনটিতে বলো? বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে কোনটিতে হবে। দুটোই সমান হবে না? সঠিকভাবে বলা যায় না, না বিতে না এতে, কোনটিতে? সঠিক উত্তরটি হবে এতে। অর্থাৎ একটা কোশ্চেন দেওয়া থাকলো, সেটা ট্রু অর ফলস সেটা বলাটা সোজা, আর যদি এমসিকিউ এর থেকে কি, এটাই সোজা। সত্য মিথ্যা বলে দিলাম অনুমান করে, একটা হয়ে গেল, এটাই সোজা, তাই না? তাহলে সঠিক উত্তরটি হবে এ। নেক্সট কোশ্চেন, মাতৃভাষায় কোনো পরীক্ষায় নিজের মতামত বিশদে জানাবার প্রয়োজনীয় প্রশ্নের ধরনটি হবে কি? নৈর্ব্যক্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত না রচনাধর্মী? কোনটা? মাতৃভাষায় কোনো পরীক্ষায় নিজের মতামত বিশদে জানাবার প্রয়োজনীয় প্রশ্নের যে ধরনটি, সেটা কি হবে? নৈর্ব্যক্তিক না অতি সংক্ষিপ্ত না রচনাধর্মী না সংক্ষিপ্ত উত্তরমূলক? কোনটা? অর্থাৎ মাতৃভাষায় কোনো পরীক্ষায়, অর্থাৎ ধরো তুমি তোমার মাতৃভাষা হিন্দি বা বেঙ্গলি বা ইংরেজি যাই হোক না কেন, সেই মাতৃভাষায় তুমি নিজের মতামতকে বিস্তারিতভাবে জানাবে। তাহলে বিস্তারিতভাবে জানাই আমরা কোন প্রশ্নের ক্ষেত্রে জানাই? অতি সংক্ষিপ্ত প্রশ্নে বিস্তারিতভাবে লেখা হয়? তা তো হয় না। সংক্ষিপ্ত উত্তরমূলকীতে লেখা হয় না। নৈর্ব্যক্তিকে লেখা হয় না। এটা লেখা হয়, প্রশ্নের ধরনটি হবে রচনাধর্মী। সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, কোনো বোর্ডের পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী জীবনবিজ্ঞানে 99% নম্বর পেয়েছে। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে জীবনবিজ্ঞান খুব সহজ, না জীবনবিজ্ঞানে শিক্ষণ উচ্চমানের, না প্রশ্নের বিভেদনীকরণের মাত্রা খুব কম, না শিক্ষার্থীরা উচ্চমানের? কোনটা? কোনো বোর্ডের যে পরীক্ষা হয় সেখানে কি হয়? অধিকাংশ শিক্ষার্থী জীবনবিজ্ঞানে 99% নম্বর পেয়েছে। এর থেকে সিদ্ধান্ত করা যায়, কি সিদ্ধান্ত করা যায় বলো? এ, জীবনবিজ্ঞান খুব সহজ সাবজেক্ট, বি, জীবনবিজ্ঞানে শিক্ষণ উচ্চমানের হয়, সি, প্রশ্নের বিভেদীকরণের মাত্রা খুব কম হয়, ডি, শিক্ষার্থীরা উচ্চমানের? কোনটা আমরা বুঝব? অর্থাৎ কি, কোন একটা পরীক্ষায় জীবনবিজ্ঞানে সবাই কি হয়েছে? 99% নম্বর পেয়েছে। এর থেকে আমরা কি বুঝব? কোনো একটা সাবজেক্টে যদি এরকম হয়, এখানে জীবনবিজ্ঞান বলেছে, তাহলে এর থেকে আমরা কি বুঝব? সবাই যদি অধিকাংশ 90% পায়,
শিক্ষার্থীরা উচ্চমানের, না এটা হয় না, সব শিক্ষার্থী উচ্চমানের হয় না। জীবনবিজ্ঞান খুব সোজা সাবজেক্ট, না এমনটাও নয়। শিক্ষণটা উচ্চমানের অর্থাৎ প্রত্যেকে ভালোভাবে নিয়েছে জ্ঞানটা, এমনটা নয়। যেটা হচ্ছে প্রশ্নের বিবিধীকরণের মাত্রাটা খুব কম, অর্থাৎ যে কোশ্চেন কোয়ালিটি হয়েছে সেটা কি সবারই আয়ত্তে হয়েছে, এটাই আমরা বুঝবো, তাই না? আমরা সাধারণত কি বলি যদি অ্যান্সার দিতে না পারি, এই পরীক্ষায় খুব কঠিন কোশ্চেন হয়েছে এটা বলি, খুব টাফ কোশ্চেন হয়েছে এটা বলি। আর যদি সবাই ভালো পেরে যায়, ভালো অ্যান্সার দিতে পারি, ভালো মার্কস পায়, তখন আমরা কি বলি, এই কোশ্চেন খুব সোজা হয়েছে, কোশ্চেনগুলো সব জানা ছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কি কি রিফ্লেক্ট করছে? এটা রিফ্লেক্ট করছে প্রশ্নের বিবিধীকরণের মাত্রাটা খুব কম, এটাই রিফ্লেক্ট করছে, তাই না? অর্থাৎ যে কোশ্চেনগুলো হয়েছিল সেটা সকলের কি জানা ছিল বলেই সকলে অ্যান্সার দিতে পেরেছে। তাহলে প্রশ্নের যে বিবিধীকরণের মাত্রা সেটা খুব কম হয়েছে, তাই না? তাহলে সঠিক উত্তরটি হলো সি। সি। নেক্সট কোশ্চেন, শিক্ষক নির্মিত অভিক্ষা কোনটি? শিক্ষক নির্মিত অভিক্ষা কোনটি? অর্থাৎ শিক্ষক নির্মিত অভিক্ষা কোনটিকে বলা হয়? রচনাধর্মী, নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত উত্তরধর্মী, না সবগুলি? কোনটা? শিক্ষক নির্মিত অভিক্ষা। আচ্ছা, আমরা যে পরীক্ষা দিই সেই পরীক্ষার প্রশ্নপত্র কারা তৈরি করেন? শিক্ষক মহাশয়রা তৈরি করেন, তাই না? শিক্ষক নির্মিত অভিক্ষা অর্থাৎ শিক্ষক মহাশয়রা প্রশ্নপত্রকে তৈরি করেন। তো সেই প্রশ্নপত্র কেমন হয়? প্রশ্নপত্র, আচ্ছা এটা রচনাঙ্গমী না রচনাধর্মী, এটা ওয়ার্ডটা হবে রচনাধর্মী। তাহলে যে প্রশ্নপত্র সেটা কি রচনাধর্মী, না নৈর্ব্যক্তিক, না সবগুলি, না সংক্ষিপ্ত? কোনটা? শিক্ষক নির্মিত অভিক্ষা সেটা হচ্ছে সবগুলি। সবগুলি অর্থাৎ আমরা যে প্রশ্নপত্র দেখি সেখানে কি থাকে? শর্ট কোশ্চেন থাকে, এক অনলাইনার কোশ্চেন থাকে, ভেরি শর্ট কোশ্চেন থাকে, আর একটা কি ডেসক্রিপটিভ থাকে, তাই না? ছোট কোশ্চেন, মাঝারি কোশ্চেন, বড় কোশ্চেন সবগুলোই থাকে। তাহলে এই সবগুলো কে তৈরি করছে? শিক্ষক মহাশয় তো তৈরি করছে, তাই না? তাহলে সঠিক উত্তরটি হলো ডি। ডি, সঠিক উত্তরটি হলো ডি। আচ্ছা, এখানে কি বলছে? এটা হবে কোনটি? কোনটি শিক্ষককৃত অভিক্ষার উদ্দেশ্য নয়? কোনটি শিক্ষককৃত অভিক্ষার উদ্দেশ্য নয়? এ, নিজের শিক্ষার্থীদের ত্রুটি জানবার জন্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনার জন্য, শিক্ষার্থীদের সঠিক পরিচালনার জন্য, চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য। কোনটা? কোনটা হবে বলো? অর্থাৎ যে আমরা টেস্ট পরীক্ষা দিই সে টেস্ট পরীক্ষা বা পরীক্ষার উদ্দেশ্য নয় কোনটা, সেটা বলতে হবে। অভিক্ষার যে উদ্দেশ্য নয় কোনটা? নিজের শিক্ষার্থীদের ত্রুটি জানবার জন্য, এটা তো উদ্দেশ্য। শিক্ষার্থীদের সঠিক পরিচালনার জন্য, এটা উদ্দেশ্য। চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য, এটা উদ্দেশ্য। উদ্দেশ্য নয় যেটা, সেটা হলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনার জন্য, অর্থাৎ একটা স্কুলের সঙ্গে অন্য স্কুলের ছাত্রছাত্রীদের যে তুলনা, এটা কোনো উদ্দেশ্য নয় অভিক্ষার, তাই না? এটা অভিক্ষার কোনো উদ্দেশ্য নয়। সঠিক উত্তরটি হলো বি। অর্থাৎ শিক্ষার্থীদের নিজের শিক্ষার্থীদের ত্রুটি জানাবার জন্য অভিক্ষা, সঠিক পরিচালনার জন্য অভিক্ষা, চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য অভিক্ষা, সবই অভিক্ষা, তাই না? কিন্তু যেটা নয় সেটা কি, আমার অন্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করার প্রক্রিয়া টেস্ট নয়। অর্থাৎ এই পরীক্ষা, টেস্ট পরীক্ষা আমার অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনা করার জন্য নয়, এটা হচ্ছে শুধুমাত্র নিজের ছেলেদের ত্রুটি জানবার জন্য, সঠিক পরিচালনার জন্য এবং চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য। এগুলো হচ্ছে অভিক্ষার উদ্দেশ্য। উদ্দেশ্য নয় হচ্ছে বি। বি। নেক্সট কোশ্চেন, প্রশ্নের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য প্রয়োজন কি? প্রয়োজন প্রশ্নের যে নির্ভরযোগ্যতা
এর বৃদ্ধির জন্য কী প্রয়োজন? রচনাধর্মী প্রশ্ন, না সংক্ষিপ্ত প্রশ্ন, না নৈর্ব্যক্তিক প্রশ্ন, না অতি সংক্ষিপ্ত প্রশ্ন? কোনটা? প্রশ্নের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য প্রয়োজন কি প্রয়োজন? নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন? রচনাধর্মী প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, না অতি সংক্ষিপ্ত প্রশ্ন? কোনটা কোনটা হবে? কোনটা হবে? প্রশ্নের যে নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য কি প্রয়োজন? এই যে একটু আগে বললাম তোমাদের, ধরো যে প্রশ্নপত্র হলো, সে বড় কোশ্চেন হোক, ছোট কোশ্চেন হোক, মাঝারি কোশ্চেন হোক, যে কোশ্চেনই হোক না কেন, সেই প্রশ্নটা যদি আমাদের মনের মতো না হয়, তাহলে আমরা সেটাকে পছন্দ করি না বা নির্ভরযোগ্য নয় আমাদের কাছে, তাই না? তাহলে নির্ভরযোগ্য হলে কি হতে হবে? সেই প্রশ্নটা শিক্ষার্থীদের মনের মতো হতে হবে, তাই না? তাহলে সঠিক উত্তরটি হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন। অর্থাৎ প্রত্যেকের একটু মনের মতো হওয়া চায়, তবেই নির্ভরযোগ্যতাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? প্রত্যেকের মনের মতো হওয়া চাই। সঠিক উত্তরটি হলো সি। আর সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলো তো থাকেই, তাই না? কিন্তু এতে কি হয়, অনেকের অমিল থাকে। এগুলো সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনাধর্মী, এগুলো কি হয়, সকলের মনোপুত নাও হতে পারে, তাই না? কিন্তু প্রশ্নগুলো যদি সে ছোট বড় মাঝারি যাই হোক না কেন, সেটা যদি সবার মনের মতো হয়, তবেই কি হয়, নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়। সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, নৈর্ব্যক্তিক অভিক্ষায় নির্ভরযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? এটা হবে কোনটি? কোনটি প্রযোজ্য নয়? প্রশ্নকর্তার অভিজ্ঞতায় প্রশ্নের নির্ভরযোগ্যতার মাপকাঠি, প্রশ্নের সংখ্যা বৃদ্ধি, না নম্বর দানের যুক্তি, না বিষয় পরিধি বিস্তৃত করা? কোনটা? নৈর্ব্যক্তিক অভিক্ষার নির্ভরযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? কি নম্বর দানের যুক্তি, না প্রশ্নের সংখ্যা বৃদ্ধি, প্রশ্নকর্তার অভিজ্ঞতায় প্রশ্নের নির্ভরযোগ্যতার মাপকাঠি, না বিষয় পরিধি বিস্তৃত করা? কোনটি? কোনটি প্রযোজ্য নয় বলেছে? প্রশ্নকর্তার অভিজ্ঞতায় প্রশ্নের নির্ভরযোগ্যতার মাপকাঠি। হ্যাঁ, এটা কিছুটা বটে, কারণ যিনি প্রশ্ন করছেন, যে শিক্ষক মহাশয় প্রশ্ন করছেন, তিনি তো জানেন যে শিক্ষার্থীরা কী ধরনের প্রশ্ন পড়তে বা লিখতে ভালোবাসে, কী ধরনের প্রশ্ন তারা বুঝবে বা তাদের জ্ঞান কত, সেটা শিক্ষক মহাশয় তো আগে থেকেই জানে, তাই না? অর্থাৎ প্রশ্নকর্তার যে অভিজ্ঞতা, সেটা প্রশ্নের নির্ভরযোগ্যতার মাপকাঠি, এটা ঠিকই আছে। তারপর কি, প্রশ্নের সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, এটা একটা নির্ভরযোগ্যতা বৃদ্ধির মাপকাঠি। ধরো আমরা কি ধরনের প্রশ্নের অ্যান্সার করি? বড় কোশ্চেন, ওপরে কি লেখা থাকে, যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এরকম থাকে, তাই না? তিনটির মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও, এইভাবে থাকে। সেখানে যদি তিনটের জায়গায় 5টা করে দেওয়া হয়, তাহলে 5টার মধ্যে যদি একটা অ্যান্সার করতে দেওয়া হয়, তাহলে কি হবে, প্রত্যেকের মনের মতো সেটা দাঁড়াবে। কারণ 5টা যদি অপশান থাকে, তাহলে কেউ না কেউ একটা তো পারবেই, তাই না? একটা পারবেই, তাহলে সে আনন্দিত হবে বা তার কাছে নির্ভরযোগ্যতা বাড়বে প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করলে। তারপর কি, বিষয় পরিধি বিস্তৃত করা। হ্যাঁ, এটা ঠিকই আছে। কারণ কি, ধরো 3টে চ্যাপ্টারের মধ্যে একটা কোশ্চেন করার থেকে 5টা চ্যাপ্টারের মধ্যে একটা কোশ্চেন করা, এটা কি সুবিধাজনক? কারণ হতে পারে যে 5টা চ্যাপ্টারের মধ্যে 2 নম্বর চ্যাপ্টারটা কারোর পছন্দ, 3 নম্বরটা নয়, আবার কারোর 4 নম্বরটা পছন্দ, 5 নম্বরটা নয়, আবার কারোর প্রথমটা পছন্দ, শেষেরটা নয়, তাই না? অর্থাৎ ভিন্নটা। তাহলে যদি বেশি চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারটার মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থী কি মনের মতো কি পাবে, একটা চ্যাপ্টার পেয়ে যাবে, তাই না? তাহলে বিষয় পরিধি যে বিস্তৃত করা, এটা একটা কারণ। কিন্তু নম্বর দানের যুক্তি, অর্থাৎ এটা নির্ভরযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
নম্বর দানের বৃদ্ধি, অর্থাৎ প্রশ্ন ঠিক লিখুক বা ভুল লিখুক বেশি নম্বর দিয়ে দেবো, এই যে যুক্তি, এটা নির্ভরযোগ্যতার সঙ্গে সম্পর্কিত নয়, আর যেটা নয় সেটাই উত্তর। তাহলে সঠিক উত্তরটি হলো সি। সি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে? পূর্বাভাস অভিক্ষায় পরিমাপ করা হয় শিক্ষার্থীর কি? পূর্বাভাস সূচক অভিক্ষায় পরিমাপ করা হয় কি? পরিমাপ করা হয় অভিজ্ঞতা, বি গাণিতিক দক্ষতা, সি শিখনের মৌলিক ক্ষমতা, ডি বিচার ক্ষমতা। কোনটা কোনটা হবে? পূর্বাভাস সূচক অভিক্ষায় পরিমাপ করা হয় শিক্ষার্থীর বিচার ক্ষমতা, না গাণিতিক দক্ষতা, না অভিজ্ঞতা, না শিখনের মৌলিক ক্ষমতা। কোনটা কোনটা পূর্বাভাস সূচক যে অভিক্ষা, আচ্ছা পূর্বাভাস সূচক অভিক্ষার মানে কি বলো তো? অভিক্ষায় কি পরিমাপ করা হয়? অর্থাৎ একটু আগে যেটা আলোচনা করলাম, অ্যাডমিশন টেস্ট, কোনো ক্লাসে অ্যাডমিশনের আগে যে টেস্ট হবে সেই টেস্ট, অথবা কিছু চ্যাপ্টার, অথবা তোমাদের ফাইনাল পরীক্ষা যেটা হয় বছর শেষে, সেটার আগে কোনো টেস্ট, সেটাকে বলা হচ্ছে পূর্বাভাস সূচক টেস্ট বা অভিক্ষা। এই অভিক্ষায় কি দেখা হয়? বিচার ক্ষমতা দেখা হয়? তা তো নয়। অভিজ্ঞতা দেখা হয়? তা তো নয়। গাণিতিক দক্ষতা দেখা হয়? নয়। এটা দেখা হয় শিখনের মৌলিক ক্ষমতা। শিখনের মৌলিক ক্ষমতা অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে, অর্থাৎ বছর শেষে যে এক্সাম হয় তার আগে কি হয়, এই বিভিন্ন ফর্মেটিভ এক্সাম হয়, পূর্বাভাস সূচক অভিজ্ঞতা হয়, তাই না? এই টেস্টগুলোতে দেখা হয় শিখনের মৌলিক ক্ষমতা, অর্থাৎ ছাত্রছাত্রীরা কি শিখতে পাচ্ছে, তাদের মৌলিক ক্ষমতাটা কি, তাই না? এই যে মৌলিক ক্ষমতা তারা কতটা অর্জন করতে পেরেছে এটাই পরিমাপ করা হয়। তাহলে সঠিক উত্তরটি হলো সি। সি। নেক্সট কোশ্চেন। একটি পূর্বাভাস সূচক অভিক্ষাকে সার্থক বলা যেতে পারে যদি এই অভিক্ষা এবং ভবিষ্যতের কোনো অভিক্ষার ফলাফল সহসম্বন্ধ কি হয়? নিরপেক্ষ হয়, না উচ্চ ধনাত্মক হয়, না উচ্চ ঋণাত্মক হয়, না নিম্ন ঋণাত্মক হয়। কোনটা কোনটা হবে বলো? কোনটা হবে? দেখো কোশ্চেনটা বুঝতে পেরেছো? আরেকবার বলছি। ধরো ক্লাস 5-এ অ্যাডমিশন হওয়ার আগে কি হবে? অ্যাডমিশন টেস্ট হবে। তাহলে এই যে অ্যাডমিশন টেস্ট, সেখানে কি দেখা হয়? তার মধ্যে কতটা দক্ষতা আছে, অর্থাৎ একটু আগে যেটা একটা কোশ্চেনে অ্যান্সার করলাম যে ছেলেটি ভবিষ্যতে অর্থাৎ ক্লাস 5-এ আসার পর বা 6-এ বা 7-এ, হ্যাঁ, এই সমস্ত ক্লাসগুলিতে কেমন রেজাল্ট করবে সেটা কি থেকে বোঝা যায়? তার অ্যাডমিশন টেস্ট দেখে বোঝা যায়। তাহলে এই অ্যাডমিশন টেস্টটা হচ্ছে কি? পূর্বাভাস সূচক অভিক্ষা। আর 5, 6, 7 এই যে পরীক্ষাগুলো, এটা কি? ভবিষ্যতের পরীক্ষা। এই দুটো পরীক্ষার ফলাফল যদি আমরা কি পাই? পজিটিভ পাই, তাই না? পজিটিভ পাই, তাহলে আমরা কি বলবো? যে আমাদের সার্থক, তাই না? অ্যাডমিশন টেস্টটা সার্থক। ধরো কোনো ছেলে অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করে সে 5-এ ভর্তি হয়ে গেল, তাহলে আমরা কি বুঝতে পারবো? যে ছেলেটা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে, অর্থাৎ 5-এ 6-এ 7-এ ভালো রেজাল্ট করবে। এবার যদি দেখা যায় ছেলেটা ভালো রেজাল্ট করেছে, তাহলে আমরা যেটা ভেবেছিলাম সেই ভাবনাটা সঠিক। তাহলে কি হবে? উচ্চ ধনাত্মক হবে, তাই না? পজিটিভ, তো পজিটিভ হলে কি? পজিটিভ হলে ধনাত্মক। তাহলে সঠিক উত্তরটি হলো বি। ঋণাত্মকের প্রশ্নই নেই, তাই এগুলো হবে না, নিরপেক্ষ ব্যাপার নয়, এটা হচ্ছে উচ্চ ধনাত্মক। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি মনস্তাত্ত্বিক অভিক্ষার উদাহরণ নয়? নিচের কোনটি মনস্তাত্ত্বিক অভিক্ষার উদাহরণ নয়? কোনটি? মনস্তাত্ত্বিক মানে যেটা তো আমাদের ব্রেনের সঙ্গে সম্পর্কিত। মনস্তাত্ত্বিক অভিক্ষা মানে যে টেস্টটা
বা যে পরীক্ষাটা আমাদের ব্রেনের সঙ্গে সম্পর্কিত। ব্রেনের সঙ্গে এবার কোনগুলো সম্পর্কিত বলো? বুদ্ধি, হ্যাঁ এটা ব্রেনের সঙ্গে সম্পর্কিত। আগ্রহ, কোনো কিছু করার আগ্রহ, এটাও সম্পর্কিত। প্রবণতা, তাই না, আমার করার প্রবণতা, আমি কি পরিমাণে করছি, কি হারে করছি, এটার প্রবণতা এটাও। যেটা উদাহরণ নয় সেটা হচ্ছে কি? সাক্ষাৎকার, তাই না, সাক্ষাৎকার ডি। আর যেটা নয় সেটাই অ্যান্সার, তাহলে হচ্ছে ডি, তাই না, ডি। মনস্তাত্ত্বিক অভিক্ষার উদাহরণ নয় সাক্ষাৎকার, কারণ সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তার কি বুঝতে পারি না, তার আগ্রহ, বুদ্ধি বা সে কত ট্যালেন্টেড বা সে কতটা শিখেছে কিছুই বুঝতে পারি না আমরা সাক্ষাৎকারের মাধ্যমে। তাই সঠিক উত্তরটা হলো ডি। নেক্সট কোশ্চেন, ব্যক্তির বাহ্যিক আচরণ সম্পর্কে জ্ঞাত হবার জন্য ব্যক্তিকে প্রত্যক্ষভাবে অধ্যয়ন করাকে কি বলা হয়? ব্যক্তির যে বাহ্যিক আচরণ সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য ব্যক্তিকে প্রত্যক্ষভাবে অধ্যয়ন করাকে কি বলা হয়? পারদর্শিতার অভিক্ষা, না প্রতিফলন অভিক্ষা, না নিরীক্ষণমূলক কৌশল, না কোনোটাই নয়? কোনটা হবে বলো? ব্যক্তির যে বাহ্যিক আচরণ সম্পর্কে জ্ঞাত হবার জন্য ব্যক্তিকে প্রত্যক্ষভাবে অধ্যয়ন করাকে কি বলা হয়? পারদর্শিতার অভিক্ষা, প্রতিফলনের অভিক্ষা, নিরীক্ষণমূলক কৌশল, না কোনোটাই নয়? কোনটা হবে? কোনটা হবে বলো? ব্যক্তির যে বাহ্যিক আচরণ, সে বাহ্যিক আচরণ সম্পর্কে অবধাবন বা জ্ঞাত হবার জন্য ব্যক্তিকে প্রত্যক্ষভাবে যে অধ্যয়ন করা, সেটিকে কি বলা হয়? অর্থাৎ কোনো একজন ব্যক্তি, আমরা তো আমাদের সমাজে বিভিন্ন ধরনের ব্যক্তিকে আমরা লক্ষ্য করি, তাই না? তাদের যে আচরণ, তারা কি ধরনের ব্যক্তি, কি রকম আচরণ করবে, এটা কিভাবে আমরা জানতে পারবো? এটা হচ্ছে কোশ্চেন। সরাসরি কিভাবে জানতে পারবো আমরা? তার পারদর্শিতা, সে কি কাজ কেমনভাবে পাচ্ছে, কতটা পাচ্ছে, সেটা এমনটা নয়। প্রতিফলন, অর্থাৎ আমি একটা কোশ্চেন করলাম, সে একটা উত্তর দিল, এই প্রতিফলনের মাধ্যমে অভিক্ষা, এটাও নয়। নিরীক্ষণমূলক কৌশল, অর্থাৎ সে প্রত্যেকটা কোশ্চেনে ভিন্ন ভিন্ন কোশ্চেন করে সে ভিন্ন ভিন্ন কোশ্চেনের কী ধরনের অ্যান্সার করছে, এই যে আমার এই যে কৌশল, অর্থাৎ প্রত্যেকটা সম্বন্ধে জানা, এটাকে বলা হচ্ছে নিরীক্ষণমূলক কৌশল। তাহলে সঠিক উত্তরটি হলো সি, সি। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো সি, নিরীক্ষণমূলক কৌশল। অর্থাৎ বিভিন্ন প্রশ্ন করতে হবে মানুষটাকে, সে কি অ্যান্সার দিচ্ছে, কি তার গতি, এই দেখে আমরা বুঝতে পারবো। পার্টিকুলার কোনো কাজে সে কিভাবে করতে পারলো, অর্থাৎ পারদর্শিতা, সেটা নয়। আবার কোনো একটা কোশ্চেন করলাম, সেখানে কি বললো সেটা দেখে, সেটাও নয়। ওকে, নিরীক্ষণমূলক, অর্থাৎ কন্টিনিউ কোশ্চেন করে কন্টিনিউ অ্যান্সারগুলো দেখতে হবে। সে নিরীক্ষণমূলক কৌশল দেখে আমরা বুঝতে পারবো যে সে বাহ্যিক আচরণ কেমন। সি, ডি এরটা হবে না। নেক্সট কোশ্চেন, কোনো ব্যক্তির সামাজিক অবস্থান কোনো ব্যক্তির সামাজিক অবস্থান কোন পদ্ধতির দ্বারা পরিমাপ করা হয়? কোনো ব্যক্তির যে সামাজিক অবস্থান, সেটা কোন পদ্ধতির দ্বারা পরিমাপ করা হয়? সামাজিকীকরণ পদ্ধতি, সমাজনীতি পদ্ধতি, সমন্বয়ীকরণ পদ্ধতি, সামাজিক রীতি পদ্ধতি, কোনটা? কোনটা? কোনো ব্যক্তির যে সামাজিক অবস্থান, অর্থাৎ সে ব্যক্তি সমাজের কি কি পছন্দ করে, সে ব্যক্তি সামাজিক না অসামাজিক ইত্যাদি, এই যে অবস্থান, সেটা কোন পদ্ধতির দ্বারা পরিমাপ করা হয়? আমরা বলি না যে এই ব্যক্তি অসামাজিক, সে সমাজে কিছু বোঝে না, বা অমুক ব্যক্তি খুব সামাজিক, সে সমাজে সব কিছু বোঝে। এই যে কথাগুলো, এটা আমরা কিভাবে, কোন পদ্ধতির দ্বারা পরিমাপ করব? অর্থাৎ কোনো একজন ব্যক্তি কি করলে আমরা বলতে পারবো সে ব্যক্তি সামাজিক, বা কতটা কি করলে। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম, আমি যদি একটা কোনো মানুষকে
সপ্তাহে একদিন বিনা পয়সায় খাওয়ায়, দিয়ে আমি যদি সামাজিক বলি, আরেকজন মানুষ সে সপ্তাহে 5 জন লোককে বিনা পয়সায় খাওয়ায়, তাহলে সেও সামাজিক। তাহলে কোন পরিমাপটাকে আমি সামাজিক বলবো? প্যারামিটারটা কি? প্যারামিটারটা কি বলো? সামাজিকীকরণ পদ্ধতি না সামাজিক রীতি পদ্ধতি? অর্থাৎ সমাজের যে রীতি আছে সেই রীতি দেখে আমরা বলতে পারবো কোনো ব্যক্তি সামাজিক, না রীতি না সমন্বয়করণ পদ্ধতি, অর্থাৎ কোনো ব্যক্তি সমাজে কতজন লোককে মেলাতে পারছে সামাজিকভাবে সেটা দেখে বলবো, এমনটা নয়। সামাজিকীকরণ পদ্ধতি অর্থাৎ সেই ব্যক্তি কত মানুষকে সমাজের মূল স্রোতে আনতে পারছে সেটা, এমনটা নয়। এটা হচ্ছে সমাজমিতি পদ্ধতি। সমাজমিতি পদ্ধতি, ঠিক আছে? সমাজমিতি পদ্ধতি অর্থাৎ ওই ব্যক্তি বা তুমি বা আমি যেই হোক না কেন, আমরা সমাজের কতটা বিষয়বস্তুকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারছি, ঠিক আছে? কতটা বিষয়বস্তুকে নিজের মধ্যে আমরা আয়ত্ত করতে পারছি সেটা দেখে আমাদের সামাজিক অবস্থান কি হয়, নির্ধারিত হয়। সমাজমিতি পদ্ধতি। সঠিক উত্তর হলো বি। নেক্সট কোশ্চেন কি বলছে? অভিক্ষা কি? পরীক্ষাটা কি? পরীক্ষা কাকে বলে? অভিক্ষা কি? এ, ব্যক্তির পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে আদর্শায়িত করাটা অভিক্ষা, না ব্যক্তিকে নম্বর দিয়ে তার প্রতিক্রিয়ার হাত দেখানোটা অভিক্ষা, না সি কি বলছে, সব রকম পরিস্থিতিতে ব্যক্তিকে নম্বর দিয়ে ব্যক্তির সঠিক মূল্যায়ন করা, ডি কি বলছে, আদর্শায়িত পরিস্থিতি যেখানে ব্যক্তিকে তার প্রতিক্রিয়ার ভিত্তিতে নম্বর দেওয়া। কোনটা হবে? অভিক্ষা কি অর্থাৎ টেস্ট কাকে টেস্ট বলে? পরীক্ষা কাকে বলে বা অভিক্ষা কাকে বলে? টেস্ট কাকে বলে বলো? টেস্টটা কি? ব্যক্তির পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে আদর্শায়িত করা, এটা হচ্ছে টেস্ট। অর্থাৎ কোনো একটা ব্যক্তি কেউ 10 পেয়েছে, কেউ 20 পেয়েছে, 100-তে কেউ 30, কেউ 40 পেয়েছে, তাহলে আমি বলে দিলাম যে 20 নম্বরটাই আদর্শ। কেউ একজন যদি 20 পায়, আমি যদি তাকে বলে দিই যে না এটাই ঠিক নম্বর, 20 নম্বর পাওয়াটাই ঠিক, এটা বলে দিই। আবার যে 40 পায় তাকে বলে দিলাম যে তো 40 পাওয়াটাই ঠিক। যে 60 পায় তাকে বলে দিলাম তো 60 পাওয়াই ঠিক। এই যে বিষয়গুলো, এটাই কি অভিক্ষার উদ্দেশ্য? ওই নম্বরটাকে আদর্শ করা? না, তেমনটা নয়। তারপর কি? ব্যক্তিকে নম্বর দিয়ে তার প্রতিক্রিয়ার হাত দেখা, অর্থাৎ কেউ একজন 50 পাবে, তাকে আমি 20 দিয়ে দিলাম, দিয়ে আমার রিয়াকশান দেখলাম সে কী রিয়াকশান করছে, এটাই কি অভিক্ষা? না, এটাও নয়। সব রকম পরিস্থিতিতে ব্যক্তিকে নম্বর দিয়ে ব্যক্তির সঠিক মূল্যায়ন দেওয়া, অর্থাৎ কোনো একটা অভিক্ষায় 10টার মধ্যে কেউ 2টো কোশ্চেন অ্যান্সার করলো, দিয়ে তাকে বেশি 50 দিয়ে দেওয়া হলো, দিয়ে ভাবলাম যে সঠিক মূল্যায়ন হলো, এমন কি বিষয়টা? না, এমন নয়। সঠিক উত্তরটি হবে ডি, আদর্শায়িত পরিস্থিতি যেখানে ব্যক্তিকে তার প্রতিক্রিয়ার ভিত্তিতে নম্বর দেওয়া হয়। অর্থাৎ 10টা কোশ্চেনে যদি 100 নাম্বার থাকে, তাহলে সে যদি 5টা কোশ্চেনের অ্যান্সার দেয়, তাহলে তাকে 50 দেওয়া হলো, তাকে 50 দিতে হবে। যে 4টে দিবে তাকে 40 দিতে হবে। এইভাবে দেওয়ার পরে যে প্রতিক্রিয়া বা পদ্ধতি, সেটাই হচ্ছে অভিক্ষা। অর্থাৎ যদি 10টা কোশ্চেনে 10 নম্বর করে 100 থাকে, কেউ 4টে অ্যান্সার করলো, তাহলে কি পাবে? তাকে 10 করে দিলে 40 পাবে। যে 5টা দিবে 10 করে সে 50, যে 6টা দিবে তাকে 60। এইভাবে যদি আমি নাম্বার দিই, তাহলে অর্থাৎ শিক্ষার্থীরা যে প্রতিক্রিয়া দিচ্ছে, যতটা অ্যান্সার দিচ্ছে, সেই অ্যান্সারের ভিত্তিতে আমি যদি নম্বর দিই, সেটাই হচ্ছে আসল অভিক্ষা, তাই না? সেটাই হলো আসল অভিক্ষা। সঠিক উত্তরটি হলো ডি। না তো কেউ 2টো অ্যান্সার দিল, আমি 40 দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটাই আদর্শীয়, তো এটা নয়। আবার ইচ্ছাকৃতভাবে কেউ 4টে দিল, তাকে 20 বসিয়ে রেখে দিলাম,
দিয়ে তার প্রতিক্রিয়ার হার দেখলাম এমনটাও নয়। আবার সব রকম পরিস্থিতিতে অর্থাৎ ব্যক্তিকে নম্বর দিয়ে ব্যক্তির সঠিক মূল্যায়ন করা, অর্থাৎ যে দুটো প্রশ্ন দিল তাকে 50 দিলাম, আর যে পাঁচটা কোশ্চেন দিল তাকেও 50 দিলাম, দিয়ে মূল্যায়ন করলাম, এমনটা কি অভিক্ষা? না, সেটাও নয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডি, অর্থাৎ যে দুটো দিবে তাকে 20 পাবে, যে 3টে দিল সে 30 পাবে, যে 4টে দিল সে 40 পাবে, ইত্যাদি। তাহলে সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের অভিক্ষায় শিক্ষার্থীদের অর্জিত ক্ষমতা পরিমাপ করা হয়? কোন ধরনের পরীক্ষায় শিক্ষার্থীদের অর্জিত ক্ষমতা পরিমাপ করা হয়? কোনটাতে? পর্যালোচনামূলক অভিক্ষা, না পূর্বাভাসমূলক পরীক্ষা, না নির্ণায়ক অভিক্ষা, না পারদর্শিতার অভিক্ষা? কোনটা? শিক্ষার্থীদের যে অর্জিত ক্ষমতা, আমরা পূর্বাভাস সূচক পড়লাম। পূর্বাভাসে কি হয়? কোনো একটা পরীক্ষার্থী ভবিষ্যতে কী রকম রেজাল্ট করবে বা কী রকম পারদর্শিতা দেখাবে বা ভবিষ্যতে কী রকম রেজাল্ট করবে সেটা আমরা পূর্বাভাসমূলক অভিক্ষা বা টেস্টে দেখি, তাই এটা অর্জিত ক্ষমতার নয়। তারপর কি? পর্যালোচনামূলক অভিক্ষা, অর্থাৎ কেউ 20 পেল, কেউ 30 পেল, কেউ 40 পেল, দিয়ে পাওয়ার পরে আমরা সমালোচনা করলাম, এ থেকে তার জ্ঞান হয়ে গেল, এমন কি কিছু এখান থেকে কি অভিক্ষা পাচ্ছি? না, এমনটা নয়। নির্ণায়ক অভিক্ষা, অর্থাৎ একটা পরীক্ষায় আমি ধরে নিলাম 100-র মধ্যে 40 পেলে সে অ্যাডমিশন হতে পারবে, এটা যদি কন্ডিশন হয়, এবার কোনো একটা ছেলে সে 30 পেল বা 50 পেল, যাই পাক না কেন, এটা দেখে আমরা কি নির্ণয় করতে পারবো? এটা হচ্ছে সে যে 50 পেল সে অ্যাডমিশন নিতে পারবে, আর যে 30 পেল সে পারবে না, তাই না? তাহলে এটা কি নির্ণায়ক অভিক্ষা হলো, অর্থাৎ নির্ণয় করতে পারলাম। তাহলে এটা অর্জিত ক্ষমতার নয়, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে যে পারদর্শিতার অভিক্ষা, অর্থাৎ কোনো একটা কাজ করতে দিতে হবে, কোনো একটা কাজ করতে দিতে হবে, সেই কাজটা সে কি পারলো কি না সেটা হচ্ছে অর্জিত ক্ষমতার পরিমাপ, তাই না? অর্থাৎ কোনো সোজা কোশ্চেনের সে অ্যান্সার দিতে পারলো, আবার হার্ড কোশ্চেনের সে অ্যান্সার দিতে পারলো না, তাই না? এরকম কেস হয়, এটা হচ্ছে পারদর্শিতার অভিক্ষা। অর্থাৎ অর্জিত ক্ষমতা যদি বেশি হয় তাহলে সে হার্ড কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে, আর যদি কম হয় সে সিম্পল কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ অর্জিত ক্ষমতা পরিমাপ করা হয় পারদর্শিতার অভিক্ষা দিয়ে। সঠিক উত্তরটি হলো সি। সি। নেক্সট কোশ্চেন, যে ধরনের পারদর্শিতার অভিক্ষার দ্বারা পাঠ্য বিষয়ে নির্দিষ্ট সময়ে শিখনের ফলাফল পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? যে ধরনের পারদর্শিতার অভিক্ষার দ্বারা পাঠ্য বিষয়ে নির্দিষ্ট সময়ে শিখনের ফলাফল পরিমাপ করা হয় তাকে কি বলে? কি বলে? বস্তুকেন্দ্রিক পারদর্শিতার অভিক্ষা, বিষয়কেন্দ্রিক পারদর্শিতার অভিক্ষা, একক অভিক্ষা, না পরিদর্শিতার অভিক্ষাগুচ্ছ? কোনটা? যে ধরনের পারদর্শিতার অভিক্ষার দ্বারা পাঠ্য বিষয়ে নির্দিষ্ট সময়ে কি করা হয়? শিখনের ফলাফল পরিমাপ করা যায় তাকে কি বলে? বস্তুকেন্দ্রিক পারদর্শিতার অভিক্ষা, বিষয়কেন্দ্রিক পারদর্শিতার অভিক্ষা, একক অভিক্ষা, না পারদর্শিতার অভিক্ষা? কোনটা? কোনটা হবে? যে ধরনের পারদর্শিতার অভিক্ষার দ্বারা পাঠ্য বিষয়ে নির্দিষ্ট সময়ে শিখনের যে ফলাফল পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? অর্থাৎ যে পারদর্শিতার অভিক্ষা, ধরো ইতিহাস, হিস্ট্রি এক্সাম নিলাম, ঠিক আছে? এই যে হিস্ট্রি এক্সাম, সেই হিস্ট্রি এক্সামের দ্বারা কি বোঝা যাবে? যদি হিস্ট্রি এক্সাম নিই তাহলে বিষয়ভিত্তিক পারদর্শিতার অভিক্ষা বোঝা যাবে, তাই না? হিস্ট্রি বিষয়ে নিলে হিস্ট্রির জ্ঞান বোঝা যাবে, ম্যাথ বিষয়ে নিলে ম্যাথ বোঝা যাবে, তাই তো? অর্থাৎ
বিষয়কেন্দ্রিক পারদর্শিতার অভিক্ষাটা বোঝা যাবে। সিম্পল অ্যান্সার, সঠিক উত্তরটি হলো বি, তাই না? তারপর নেক্সট কোশ্চেন, একক অভিক্ষা কি? একক অভিক্ষা এটা কি? পাঠ্য বিষয়ে শিক্ষণের পরিমাপ না বিশেষ পাঠ এককে অর্জিত জ্ঞানের পরিমাপ, অর্জিত দক্ষতার পরিমাপ না অনার্জিত অভিজ্ঞতার পরিমাপ? কোনটা? একক অভিক্ষা কি? একক অভিক্ষা কোনটা? পাঠ্য বিষয়ে শিক্ষণের পরিমাপ না বিশেষ পাঠ এককে অর্জিত জ্ঞানের পরিমাপ না অর্জিত দক্ষতার পরিমাপ না অনার্জিত অভিজ্ঞতার পরিমাপ? কোনটা কোনটা হবে? একক অভিক্ষা। একক অভিক্ষা কোনটা? পাঠ্য বিষয়ের শিক্ষণের পরিমাপ না বিশেষ পাঠ এককে অর্জিত জ্ঞানের পরিমাপ না অর্জিত দক্ষতার পরিমাপ না অনার্জিত অভিজ্ঞতার পরিমাপ? কোনটা? একক অভিক্ষা বলেছে মানে বুঝতেই পারছো নাম শুনে, কোনো একটা টেস্ট, হিস্ট্রি টেস্ট বা ম্যাথ টেস্ট বা জিওগ্রাফি টেস্ট, কোনো একটা সাবজেক্টে টেস্ট, তাহলে কি হবে? বিশেষ পাঠ এককে অর্জিত জ্ঞানের পরিমাপ, তাই না? একবারে সিম্পল কোশ্চেন। অর্জিত দক্ষতা না, এখানে দক্ষতা না, এখানে জ্ঞানের পরিমাপ। অনার্জিত অভিজ্ঞতার পরিমাপ অর্থাৎ যে অভিজ্ঞতাটা অর্জন করতে পারেনি সেটার পরিমাপ না, এমনটাও নয়। পাঠ্য বিষয়ের শিক্ষণের পরিমাপ অর্থাৎ প্রত্যেকটা পাঠ্য বিষয়ে যে শিক্ষা অর্জন করছে সেটার পরিমাপ না, এমনটাও নয়। এটা হচ্ছে অর্জিত জ্ঞানের পরিমাপ। সঠিক উত্তরটি হলো বি, বি, বি। নেক্সট কোশ্চেন, ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং কি পরিমাপে ব্যবহৃত হয়? ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং কি পরিমাপে ব্যবহার করা হয়? কি অপশান দিয়েছে দেখো। এ শিক্ষার্থীর পঠনের হার, শিক্ষার্থীর পঠনের ত্রুটি, শিক্ষার্থীর পঠনের সংবোধনের মাত্রা, শিক্ষার্থীর পঠনের দক্ষতা? কোনটা? ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং কি পরিমাপে ব্যবহার করা হয়? শিক্ষার্থী দেখো এখানে কি বলেছে, ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ আমরা পড়ার ডায়াগনস্টিক টেস্ট করব, কি পরিমাপে ব্যবহৃত হয়? অর্থাৎ এই যে ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং অর্থাৎ পড়ার টেস্ট, টেস্ট কী জন্য করা হয়? কোনো ত্রুটি নির্ধারণের জন্য, তাই না? আমরা ডায়াগনোস করি শরীরের কী জন্য করি? শরীরের কোনো সমস্যা আছে কি না সেটাই তো করি, তাই না? শরীরের কোনো সমস্যা আছে কি না সেটার জন্য তো ডায়াগনস্টিক করি, তাই তো? তাহলে রিডিং, ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং অর্থাৎ পড়ার কোনো ত্রুটি আছে কি না সেটার জন্যই কি টেস্ট। পঠনের হার, কী হারে পড়ছে, তাহলে তো টেস্ট করার দরকার নেই, তাই এটা হবে না। পঠনের সংবোধনের মাত্রা, সংবোধনের কোনো ব্যাপার নেই, যেহেতু ডায়াগনস্টিক করছি সংবোধন তো বোঝা যাবে না। পঠনের দক্ষতা, কত দক্ষতা সহকারে পড়ছে, দক্ষতা থাকলে তো আর ডায়াগনস্টিকের দরকার হতো না, তাই না? ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং বলতে বোঝায় শিক্ষার্থীর পঠনের ত্রুটি। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা পরিমাপক অভিক্ষার ফলাফল যে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? শিক্ষার্থীর যে শিক্ষাগত পারদর্শিতা, শিক্ষার্থীর যে শিক্ষাগত পারদর্শিতা পরিমাপক অভিক্ষার ফলাফল যে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? বুদ্ধাঙ্ক, সহগাঙ্ক, শিক্ষাঙ্ক না পারদর্শিতাঙ্ক? কোনটা? শিক্ষার্থীর যে শিক্ষাগত পারদর্শিতা, শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা, সে কি পরিমাণে শিক্ষক পারদর্শিকতা পরিমাপক, সে অভিক্ষার ফলাফল, পারদর্শিতা পরিমাপক যে অভিক্ষার ফলাফল যে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কী বলা হয়? বুদ্ধাঙ্ক না, বুদ্ধাঙ্কটা বাই বর্ণ জন্মগতভাবে পাওয়া যায় তাই বুদ্ধাঙ্ক হবে না। সহগাঙ্ক, কাউরির সঙ্গে মেলামেশার মাধ্যমে যেটা পাওয়া যায় সেটা সহগাঙ্ক, সেটা হবে? সেটা নয়।
এখানে বলেছে কি শিক্ষাগত পারদর্শিতা পরিমাপক, তাই না? এটা হবে শিক্ষাঙ্ক। সঠিক উত্তরটি হবে সি। পারদর্শিতা অর্থাৎ কে কতটা পারে তার সঙ্গে তুলনা করে এমনটাও নয়, এটা হবে শিক্ষাঙ্ক অর্থাৎ পারদর্শিতা পরিমাপক অভিক্ষার ফলাফল যে সূচকের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় শিক্ষাঙ্ক। সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, সাক্ষাৎকার। সাক্ষাৎকার কি? সাক্ষাৎকার একটা কি একমুখী, ত্রিমুখী, বহির্মুখী না দ্বিমুখী, কোনটা? সাক্ষাৎকার একটি কি প্রক্রিয়া? ত্রিমুখী, একমুখী, দ্বিমুখী, বহির্মুখী, কোনটা? কোনটা হবে? কোনটা হবে? সাক্ষাৎকার একটা কি মুখী? এটা বহির্মুখী, শুধু কেউ বলবে কেউ শুনবে, শুধু কি এটা? ত্রিমুখী, তিনজনের মাধ্যমে সাক্ষাৎকার হয়। একমুখী, শুধু একজনেই বলবে, তা নয়, এটা হচ্ছে দ্বিমুখী, কে বলবে আর কেউ শুনবে। ঠিক আছে, কেউ বলবে কেউ শুনবে। সঠিক উত্তরটি হলো সি। যে সকল পরীক্ষা বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয়? অর্থাৎ যে সকল পরীক্ষা বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয়? নৈর্ব্যক্তিক, রচনাধর্মী, অভ্যন্তরীণ না বাহ্যিক, কোনটা? কোনটা হয়? যে সকল পরীক্ষা বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কি বলা হয়? কি বলা হয়? আভ্যন্তরীণ না আভ্যন্তরীণ নয়, এ তো বাইরের সংস্থা দ্বারা করা হয়। নৈর্ব্যক্তিক অর্থাৎ পছন্দ মতো হয়। রচনাধর্মী, বড় প্রশ্ন হয় না, এটা হচ্ছে বাহ্যিক পরীক্ষা। বাহ্যিক পরীক্ষা, যেহেতু বাইরের সংস্থা নেই তাহলে এটা হবে বাহ্যিক। সঠিক উত্তর হলো সি। নেক্সট কোশ্চেন, যে সকল নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় পরীক্ষার্থীকে সঠিক উত্তরটি কি হবে তা স্থির করে নিয়ে উত্তর দিতে হয় তাকে কি বলা হয়? তাকে কি প্রকৃতির প্রশ্ন বলা হয়? যে সকল কি আছে, কোশ্চেনটা পড়ো, তোমরা ভালো করে পড়ো। যে সকল নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় পরীক্ষার্থীকে সঠিক উত্তরটি কি হবে তা স্থির করে নিয়ে উত্তর দিতে হয় তাকে ড্যাশ প্রকৃতির প্রশ্ন বলা হয়। কি প্রকৃতির প্রশ্ন বলা হয়? কি কি বলা হয়? নির্বাচনী, সংক্ষিপ্ত, সমন্বয় না সরবরাহকৃত, কোনটা? 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 যে সকল নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় পরীক্ষার্থীকে সঠিক উত্তরটি কি হবে তা স্থির করে নিয়ে উত্তর দিতে হয় তাকে কি বলা হয়? নির্বাচনী না নির্বাচনী নয়, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত নয়, সমন্বয় নয়, এটা হচ্ছে সরবরাহকৃত। অর্থাৎ নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো থাকে সেগুলো উত্তর দেওয়ার সময় প্রথমে কি হয়? সঠিক উত্তরটি স্থির করতে হয়। কিভাবে স্থির করবে সঠিক উত্তরটি? একজন পরীক্ষার্থী কিভাবে? সে অন্যের দ্বারা কোনো অ্যান্সার পেলে, তাই না? নির্বাচনী মানে কোনো প্রশ্ন অ্যান্সার দিল, কোনো দিল না, এমনটা নয়। আবার সংক্ষিপ্ত, ছোট প্রশ্নগুলো পারবে, বড় পারবে না, এমন নয়। সমন্বয় অর্থাৎ বড় প্রশ্ন ছোট প্রশ্নের মিল করা হয়, এমনটা নয়। এটা হচ্ছে সরবরাহকৃত, অর্থাৎ কেউ একজন বলে দিলে সে অ্যান্সারটা পেল, সেটা দিয়ে সে উত্তর দিল, এটা হচ্ছে সরবরাহকৃত। সঠিক উত্তরটি হলো সি। সি। এভারেস্টের চূড়ার প্রথম কে আরোহণ করেন, এটি কি ধরনের প্রশ্ন? এভারেস্টের চূড়ায় প্রথম কে আরোহণ করেন, এটি কি ধরনের প্রশ্ন? যোগ্যতা নির্ণায়ক, সত্য মিথ্যা নির্ণায়ক, শ্রেণীকরণ প্রকৃতির, সরবরাহ প্রকৃতির? এভারেস্টের চূড়ার প্রথম কে আরোহণ করেন, এটি কি ধরনের প্রশ্ন?
যোগ্যতা নির্ণায়ক, সত্য মিথ্যা নির্ণায়ক, সরবরাহ প্রকৃতির না শ্রেণীকরণ প্রকৃতির? কোনটা? এই প্রশ্নটা কি ধরনের প্রশ্ন? কোনটা? এভারেস্টের চূড়ার প্রথম কে আরোহণ করেন? এটি কি ধরনের প্রশ্ন? যোগ্যতা নির্ণায়ক নয়, সত্য মিথ্যা নির্ণায়ক না, এটা সত্য মিথ্যার তো প্রশ্ন নয়, এটা তো কেউ আরোহণ করেছিল, তাই না? এটা তো সত্য তো বটেই, তো নির্ধারণের কোনো প্রশ্ন নেই। শ্রেণীকরণ অর্থাৎ কোনো একটা শ্রেণীর জন্য প্রশ্নটা, তাও নয়, এটা হচ্ছে সরবরাহ প্রকৃতির, অর্থাৎ কোনো একজন উঠেছে এভারেস্টের চূড়ায় এবং তার নামটা আমাদের বলতে হবে, এটাই হচ্ছে কোশ্চেনটা, তাই না? তাহলে এটা হচ্ছে একটা সরবরাহ কোশ্চেন। এটা এই কোশ্চেনটা কি শুধু বলা হচ্ছে যে মেল উঠেছিল পাহাড়ের চূড়ায় বা ফিমেল উঠেছিল, এমন কিছু আছে কি? তাহলে শ্রেণীকরণের প্রশ্ন নাই, তাই না? আবার সত্য মিথ্যা, এটা সত্য না মিথ্যা, এভারেস্টের চূড়ায় উঠেছিল, এটা তো সত্য, তাই না? তাহলে সত্য মিথ্যা নির্ণয় করছে এমনটা নয়, যোগ্যতা নির্ণায়কও নয়, এটা হচ্ছে ডি। সঠিক উত্তরটি হলো ডি, এটা হচ্ছে সরবরাহ প্রকৃতির। নেক্সট কোশ্চেনটা হলো, এটা হবে নৈব্যক্তিক। নৈব্যক্তিক অভিক্ষায় ভুল উত্তর দেওয়াকে কি বলা হয়? নৈব্যক্তিক পরীক্ষায় ভুল উত্তর দেওয়াকে কি বলে? বিকল্প, মজা, ভ্রান্তি, কোনোটাই নয়। কোনটা হবে? কোনটা হবে? ভুল উত্তর দেওয়াকে কি বলা হয়? ভুল উত্তর তো বিকল্প হতে পারে না, ওটা তো, তাই না? বিকল্প বলতে বোঝায় একটা সঠিক উত্তরের পরিবর্তে অন্য সঠিক উত্তর, তাহলে ভুলটা নয়। এটা কি মজা করছে? মজাটি নয়, কোনোটি নয়, এটা হচ্ছে ভ্রান্তি। ভ্রান্তি, ভুল। ভুল উত্তর দেওয়াকে কি আমরা ভুল উত্তর কখন দিই? জেনে শুনে দিই না, ভ্রান্ত হয়েই দিই, তাই না? সঠিক উত্তরটি হলো বি। বি। নৈব্যক্তিক অভিক্ষার অসুবিধা কি? কোনটি? নৈব্যক্তিক অভিক্ষার যে অসুবিধা সেটা কোনটি? কোনটা? উত্তর করা অসুবিধাজনক, এটা অনুমান করে উত্তর দেওয়া সম্ভব, কঠিন পাঠকে পরিমাপ করা কষ্টকর, এটা হবে কষ্টকর। না সহজে নম্বর দেওয়া সম্ভব, কোনটা? নৈব্যক্তিক অভিক্ষার অসুবিধা কোনটা? উত্তর করা অসুবিধাজনক, এটা না অনুমান করে উত্তর দেওয়া সম্ভব, এটা না কঠিন পাঠকে পরিমাপ করা কষ্টকর, না সহজে নম্বর দেওয়া সম্ভব? কোনটা হবে বলো? অসুবিধা কোনটা? নৈব্যক্তিক অভিক্ষার অসুবিধা কোনটা? নৈব্যক্তিক অভিক্ষায় অসুবিধা কোনটা? কোনটা হবে? উত্তর দেওয়া অসুবিধাজনক, এটা অনুমান করে উত্তর দেওয়া সম্ভব, এটা না কঠিন পাঠকে পরিমাপ করা কষ্টকর, না সহজে নম্বর দেওয়া সম্ভব? অসুবিধা কোনটা বলো? নৈব্যক্তিক অভিক্ষার অসুবিধা কোনটি? উত্তর দেওয়া অসুবিধাজনক, দেখো কঠিন পাঠকে পরিমাপ করা কষ্টকর, এটা ঠিক। উত্তর করা অসুবিধাজনক নৈব্যক্তিক অভিক্ষায়, হ্যাঁ, নিজের মতামত প্রকাশের যে অভিক্ষা সেটা কি নিজের মতামত প্রকাশ করে উত্তর দেওয়াটা একটু অসুবিধাজনক, এটা ঠিক। কঠিন পাঠকে পরিমাপ করা কষ্টকর, এটাও ঠিক। সহজে নম্বর দেওয়া সম্ভব, হ্যাঁ এটাও ঠিক। ঠিক নয় যেটা অসুবিধা বলছে, যেটা সেটা হচ্ছে অনুমান করে উত্তর দেওয়া সম্ভব, এটা হচ্ছে অসুবিধা। অর্থাৎ এখানে এমসিকিউ কোশ্চেন তো নেই নৈব্যক্তিক অভিক্ষায়, তাই না? বড় কোশ্চেন লিখতে হয়, নিজের মতামত প্রকাশ করতে হয়, তাই এখানে কি অনুমান করে উত্তর দেওয়াটা সম্ভব, এটা অসুবিধা, তাই না? এটা তো অসুবিধা, অর্থাৎ অনুমান করে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই না? এটা হচ্ছে অসুবিধার পরীক্ষা। এটা যদি সত্য মিথ্যা বা এমসিকিউ কোশ্চেন হতো
তাহলে এই বি অপশানটা ঠিক হতো, কিন্তু এটা যেহেতু নৈর্ব্যক্তিক অভিক্ষা অর্থাৎ বড় কোশ্চেন লিখতে হয়, তাই কি বড় কোশ্চেন লেখা কি অনুমান করে লেখাটা, অনুমান করে উত্তর দেওয়া সম্ভব, এটা হচ্ছে অসুবিধা, তাই না? সম্ভব নয়। অনুমান করে কি বড় কোশ্চেন লেখা যায়? লেখা যায় না। তাহলে বিটা হচ্ছে অসুবিধা, বিটা হচ্ছে অ্যান্সার, তাই না? এটা হচ্ছে অসুবিধা অর্থাৎ মিথ্যেটাই এখানে উত্তর বি। আর এমনি উত্তর করা অসুবিধাজনক, এটা তো ঠিকই। পরিমাপ করা কষ্টকর, সহজে নম্বর দেওয়া সম্ভব, এটাও ঠিক। তাহলে অসুবিধা হচ্ছে বি। ধারাবাহিক মূল্যায়নের জন্য কোনটি সঠিক মূল্যায়ন কৌশল নয়? ধারাবাহিক মূল্যায়নের জন্য কোনটি সঠিক মূল্যায়ন কৌশল নয়? কোনটা? দলগত অভিক্ষা, মৌখিক অভিক্ষা, কুইজ না হাতের কাজ? কোনটা হবে? ধারাবাহিক মূল্যায়নের জন্য কোনটি সঠিক মূল্যায়ন নয়? কোনটা? ধারাবাহিক মূল্যায়নের জন্য কোনটি সঠিক মূল্যায়ন কৌশল নয়? কোনটি সঠিক মূল্যায়ন কৌশল নয়? দেখো কুইজটা, প্রত্যেকটা কুইজ দেখিয়ে অর্থাৎ কুইজ করে কি পাওয়া যায়? প্রত্যেকটা ব্যক্তি বিশেষে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর কি পাওয়া যায়? পারদর্শিতা পাওয়া যায়, মূল্যায়ন করা যায়। হাতের কাজে প্রত্যেকটা পরীক্ষার্থীর মূল্যায়ন করা যায়। মৌখিক অভিক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থীর মূল্যায়ন করা যায়। কিন্তু দলগত অভিক্ষায় কি সঠিক মূল্যায়ন নয়? দলগত অভিক্ষায় কি সঠিক মূল্যায়ন কৌশল নয়। আর যেটা নয় সেটাই হচ্ছে উত্তর, তাই না? কুইজ আমরা কি করি? প্রত্যেকটা শিক্ষার্থীর আমরা মূল্যায়ন করতে পারবো কুইজে, তাই না? মৌখিক পরীক্ষায় কি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর করতে পারবো। হাতের কাজে প্রত্যেকটা শিক্ষার্থী কেমন করতে পারবো। কিন্তু দলগত অভিক্ষায় আমরা বুঝতে পারবো না যে প্রত্যেকটা শিক্ষার্থী কি পেয়েছে, তাই না? দলগত অভিক্ষায়। আর যেটা হবে না সেটাই হচ্ছে, যেটা কৌশল নয় সেটাই তো উত্তর। তাহলে সঠিক উত্তরটি হলো এ। ঠিক আছে, তাহলে তোমাদের এই পর্যন্ত থাকলো। আশা করি তোমাদের সব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলো, খারাপ লাগলো, যাই লাগুক না কেন তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারা কি হয়, অনেকে আছে টিউশন নিতে পারে না, তাই তারা যাতে প্র্যাকটিস সেটটা করতে পারে, তার জন্য তারা এটা হবে শেয়ার করতে পারবে, বা তারা ভালোভাবে পড়তে পারবে। তার জন্য তোমরা শেয়ার করে দাও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। কারণ এরপরে আরও বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন ভিডিও তোমাদের আসবে। তোমরা প্রত্যেকে লাইক করবে ভিডিওগুলো, এবং এতে কি হবে, তোমাদের আপার প্রাইমারি টেটের যেটা সামনে এক্সাম আসছে, তাতে তোমাদের সিডিপি পোর্শনের প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, সকলে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।